আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ অধ্যায়টা নিয়ে কথা বলতে চাই। আহ, আচ্ছা, এই অধ্যায়ে মূলত আমরা একটা জিনিস শিখবো, সেটা হল পিথাগোরাসের উপপাদ্য। এটা তোমরা যখন নেক্সট লেভেলে যাবা, 9-10 বা ইন্টারমিডিয়েটে বা হায়ার এডুকেশন যেখানে যাও না কেন, এই পিথাগোরাসের উপপাদ্যটা অনেক ইম্পর্টেন্ট। যেমন এরা ত্রিকোণমিতি বা অনেক ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। ইনশাল্লাহ এটা সম্পর্কে আমরা সম্পূর্ণ জানবো। যাই হোক, এই অধ্যায়ে আমরা মূলত যারা জানবো সেটা হলো কি ভাইয়া, নিয়মিত ও অনিয়মিত আকৃতি, সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য, পিথাগোরাসের উপপাদ্য, পরিমাপের কম্পাসের ব্যবহার, ত্রিভুজে অনুপাতের ব্যবহার, চতুর্ভুজের বৈশিষ্ট্য ও গঠন, বিদ্যালয়ের জমি নকশা ও পরিমাপের কাজ। আচ্ছা, ত্রিভুজ অর্থ কি? ত্রিভুজটা হলো কি ভাই, তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলবো ভাইয়া? ত্রিভুজ বলবো, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে অঙ্কন করে রাখছি, এই যে একটা, ঠিক আছে, এটা একটা কি ভাই, ত্রিভুজ। ত্রিভুজ কিন্তু অনেক রকম হতে পারে, একটা বাহু বেঁধে এবং কোণ বেঁধে। এই যে ত্রিভুজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো কি ভাইয়া, সমকোণী ত্রিভুজ। এটাকে বলা হয় কি ভাইয়া, সমকোণী ত্রিভুজ, যার একটি কোণটা হবে কি ভাইয়া, 90 ডিগ্রি বা সমকোণ, ঠিক আছে। আচ্ছা, আমরা ডিটেলসে জানবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখো ভাই, চতুর্ভুজ বিষয়টা কি? চতুর্ভুজটা হলোটা কি, চারটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলবো, চতুর্ভুজ বলবো। যেমন এই যে এটা একটা কি ভাই, চতুর্ভুজ, ঠিক আছে। মানে চারটি রেখাংশ, এটা একটা রেখা, এ একটা রেখা, এ একটা রেখা, এই যে একটা রেখা, চারটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলবো ভাইয়া, চতুর্ভুজ বলবো, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা পড়াতে চলে যাই, মেইন পড়াতে। আচ্ছা ভাইয়া দেখো, আমরা চারপাশে খেলার মাঠ, ধান ক্ষেত কিংবা বাড়ির সামনের বাগানের আকৃতি পর্যবেক্ষণ করি। ভালো মতো লক্ষ্য করলে দেখবে যে আমাদের চারপাশে বিভিন্ন আকৃতির জমি রয়েছে। মনে করো কোনো জমির আকৃতি যদি সামান্তরিক কিংবা ট্রাপিজিয়ামের মতো হয়, তাহলে তোমরা পরিমাপ করতে পারবে কি? একটি ট্রাপিজিয়াম আকৃতির জমি কিভাবে পরিমাপ করবে তা নিচের বক্সে লেখো, ঠিক আছে। আচ্ছা, মূলত এই কথা দ্বারা আমরা বুঝলামটা কি, তাই না? তো মনে করো যে তোমার বাড়ির সামনে জমি আছে, সেটাও হতে পারে সামান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস, বৃত্ত বা যে কোনো আকৃতি হতে পারে। তাহলে তুমি ওই যে ট্রাপিজিয়াম, সামান্তরিক, রম্বস বা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র যে কোনো কিছু হতে পারে, সেটার তুমি পরিমাপ করবে কিভাবে, সেটাই মূলত এখানে বলতে চেয়েছে। তো পরিমাপ আমরা খুব সহজে করতে পারবো কীভাবে, ওই জমির ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা ওই জমি পরিমাপ করতে পারি, মানে বের করতে পারবো, ঠিক আছে। ক্ষেত্রফলটা কি? মনে করো ওই জায়গার যতটুকু স্থান জুড়ে আছে, ওই স্থানটুকুকে আমরা কি বলবো ভাইয়া, ক্ষেত্রফল বলবো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ভাইয়া, এখানে বলছে কি যে সামান্তরিক এবং ট্রাপিজিয়াম বিষয়টা কি। ওকে ভাইয়া, আচ্ছা, সামান্তরিক বিষয়টা কি আছে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, সেগুলোকে আমরা কি বলবো ভাইয়া, সামান্তরিক বলবো, ঠিক আছে। আচ্ছা, আমি একটা সামান্তরিক অঙ্কন করি। আচ্ছা, বিপরীত বাহুগুলো কি হবে ভাইয়া, সমান এবং সমান্তরাল। এই বাহু কি হবে ভাইয়া, সমান। আমি ফ্রি হ্যান্ড অঙ্কন করতেছি, একটু বুঝে নিও, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এই বাহু সমান, দেন এই বাহু সমান, ঠিক আছে। তার সমান এবং সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সেটাকে আমরা কি বলবো ভাইয়া, চতুর্ভুজ বলবো, ঠিক আছে। আচ্ছা, আমি লিখে দিই, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল, ঠিক আছে। সেটাকে কি বলবো আমরা, কি ভাই, সামান্তরিক বলবো। সামান্তরিকের আকৃতি আমরা কিভাবে বের করব? অবশ্যই সেটা তার ক্ষেত্রফল দিয়ে, তাই না? তো এখন ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি জানি ভাইয়া, ভূমি গুণন উচ্চতা। এই যে এটা তার কি, সামান্তরিকের ভূমি, ঠিক আছে। আচ্ছা, তো উচ্চতা কিভাবে পাবো ভাইয়া? তো অবশ্যই আমাকে একটা লম্ব অঙ্কন করে নিতে হবে। সেটা কি হবে ভাইয়া, ওই সামান্তরিকে, সরি, উচ্চতা বের করতে পারলেই, মানে উচ্চতাটা যদি আমি এখানে এখন লম্ব অঙ্কন করি, তাহলে কি হবে ভাইয়া, উচ্চতা, তাই না? তো এখন কি, এটা ক্ষেত্রফল কি হবে ভাইয়া বলো তো, ভূমি গুণন উচ্চতা। তো ক্ষেত্রফল কি হবে ভাইয়া,
ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, আবার কি বলছিল ভাইয়া? ট্রাপিজিয়াম। কি বলছিল ভাইয়া? ট্রাপিজিয়াম, ঠিক আছে। ট্রাপিজিয়ামটা কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করবো দেখো। আচ্ছা, ট্রাপিজিয়াম হলো কি ভাই? এটা একটা কিন্তু সামান্তরিক। কি ছিল ভাই? এটা এটা একটা সামান্তরিক, ঠিক আছে। সামান্তরিক। আচ্ছা, তো এখন দেখো আমরা একটা ট্রাপিজিয়াম অঙ্কন করবো। আচ্ছা, যে চতুর্ভুজের এক বাহু কি হবে? সমান্তরাল এবং অপর দুইটি বাহু অসমান্তরাল, সেটাকে আমরা কি বলবো ভাইয়া? ট্রাপিজিয়াম বলবো, ঠিক আছে। আচ্ছা, ট্রাপিজিয়ামটা আমরা অঙ্কন করি। আচ্ছা, এটা একটা কি ভাই? ট্রাপিজিয়াম, ঠিক আছে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো এক জোড়া বাহু কি হবে? সমান্তরাল, অপর দুই বাহু কি হবে? অসমান্তরাল, সেটাকে বলবো কি আমরা? সেটা কি কি বলবো ভাইয়া? ট্রাপিজিয়াম বলবো, ঠিক আছে। যে চতুর্ভুজের এক বাহু কি হবে? এক জোড়া বাহু সমান্তরাল। সমান্তরাল, তাকে কি বলবো ভাইয়া? আমরা কি বলবো বলো তো? ট্রাপিজিয়াম বলবো, ঠিক আছে। এবং কি অপর দুইটি বাহু কি হবে ভাইয়া? অসমান্তরাল। অপর দুটি বাহু কি হবে? অসমান্তরাল, সেটাকে আমরা কি বলবো ভাইয়া? ট্রাপিজিয়াম, ঠিক আছে। কি বলবো? ট্রাপিজিয়াম। এটা কি ভাইয়া? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম, ঠিক আছে। সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি হবে ভাইয়া? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে কি? হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের কি হবে? যোগফল। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ফল গুণ উচ্চতা, ঠিক আছে। উচ্চতা। সো এখন তো এখানে উচ্চতা নাই। সো উচ্চতা আহ, বের করার জন্য অবশ্যই আমাকে এখানে একটা কি অঙ্কন করতে হবে? লম্ব অঙ্কন করতে হবে, ঠিক আছে। তাহলে উচ্চতাটা আমাদের বের করতে পারবো, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এটা হয়ে গেল। এখন মনে করো আমরা এটা দেখবো যে এবার আহ, চিত্র 5.1 লক্ষ্য করে এখানে একটি এলাকার বিভিন্ন জমির আকৃতিগুলোকে দেখা যাচ্ছে। এখানে কি কি আকৃতি দেখতে পাচ্ছ পর্যবেক্ষণ করো এবং খাতায় এঁকে রাখো। একটু চিন্তা করে বলো, এই বিভিন্ন আকৃতির জমি আমরা কিভাবে পরিমাপ করতে পারি? তোমরা তোমার সহপাঠী এবং প্রয়োজনীয় শিক্ষকের সঙ্গে আলোচনা করে নিচের বক্সে মতামত লেখো, ঠিক আছে। সো এখন দেখো যে এখানে বিভিন্ন আকৃতির কি দেখা যাচ্ছে ভাইয়া? কি দেখা যাচ্ছে? জমি দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, সো এই জমিগুলো হতে পারে আয়তাকার, বৃত্তাকার, তারপর ত্রিভুজাকার, তারপরে ষষ্ঠভুজ, ষড়ভুজ, তারপরে তারপরে কি হতে? ট্রাপিজিয়াম, রম্বস বা অনেক কিছুই হতে পারে, তাই না? সো এগুলো আমরা কিভাবে এখন বের করবো? দেখো এই চিত্রগুলো আমরা এখানে এখন অঙ্কন করব, ঠিক আছে। সো এখন দেখো ভাইয়া, হতে পারে রম্বস আকৃতি, তাই না? রম্বস কি ভাইয়া? প্রত্যেকটা বাহু কি হবে ভাইয়া? সমান হবে। প্রত্যেকটা বাহু কি হবে? সমান হবে, ঠিক আছে। তো এখন দেখো রম্বসটা কেমন দেখতে। আচ্ছা, ধরো এরকম এই বাহু এই বাহু সমান, ঠিক আছে। এই বাহু কি সমান, ঠিক আছে। এবং তারা কর্ণদ্বয়, আচ্ছা, এটা তাদের কি কর্ণ, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা বাহু কি হবে? সমান হবে। আচ্ছা, এখন দেখো রম্বসের ক্ষেত্রফল আমরা কি জানি? আচ্ছা, এটা তার কর্ণ D1, এটা দিলাম কি D2। সো এটার ক্ষেত্রফল হবে কি? রম্বসের ক্ষেত্রফল হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে। D1 D2।
আচ্ছা, এটার মধ্যে তোমার আবার মনে করো যে আয়তাকার কি থাকতে পারে, জমি থাকতে পারে। So, আয়তক্ষেত্রে দেখো এটা কি আয়তক্ষেত্র। আচ্ছা, যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো কি হবে ভাইয়া, সমকোণ হবে, সেটাকে আমরা কি বলবো, আয়তক্ষেত্র বলবো। ঠিক আছে। আচ্ছা, সো আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা কি জানি ভাইয়া, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল কি জানি, ক্ষেত্রফল কি জানি ভাই, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপর বৃত্তের ক্ষেত্রফল কি জানি, বৃত্তের ক্ষেত্রফল কি জানি ভাই, পাই আর স্কোয়ার। ঠিক আছে, পাই আর স্কোয়ার। সো পায়ের মান আমরা কি জানি ভাইয়া, 3.1416। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারতেছ। আচ্ছা দেখো, আচ্ছা, সো এখন দেখো ভাইয়া যে এখানে কি কি আমরা জমি দেখতে পারতেছি। দেখো এটা, এই যে এখানে একটা কিন্তু এটা আয়তক্ষেত্র, কিন্তু এটা কি ভাই, একটা আয়তক্ষেত্র। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এই যে এটা একটা কিন্তু আয়তক্ষেত্র। আচ্ছা, তারপর দেখো এই যে এটা কিন্তু একটা কি ভাইয়া, এটা কি একটা ট্রাপিজিয়াম। কেন ট্রাপিজিয়াম ভাইয়া, দেখো এই দুইটা বাহু কিন্তু সমান্তরাল, বাকি দুইটা বাহু কি সমান্তরাল আছে না, এই দুইটা বাহু কি অসমান্তরাল। সেগুলোকে কি বলবো আমি ভাই, ট্রাপিজিয়াম বলবো। ঠিক আছে। তারপরে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ আবার কেমন দেখতে হয় দেখো তো। আচ্ছা, এই যে এটা মনে করো কি একটা ভাইয়া সমকোণী ত্রিভুজ, এটা কি ভাই একটা, আচ্ছা ফ্রি হ্যান্ড অঙ্কন করতেছি তো একটু মনে হয় চিত্রগুলো কেমন যেন লাগছে, তাই না। আচ্ছা, ব্যাপার না। আচ্ছা, এটা কি ভাই, একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে এটাকে বলা হয় কি ভাইয়া, ভূমি। আর এটাকে বলা হয় কি ভাইয়া, উচ্চতা। এটাকে কি বলা হয়, উচ্চতা। আর এটাকে বলা হয়, সরি এটাকে বলা হয় অধিভুজ। সরি ভাইয়া, অধিভুজ। আর এটাকে বলবো কি ভাই, আমরা লম্ব। ঠিক আছে। আচ্ছা, বা বিপরীত বাহু। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি, হাফ গুণ ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে। আচ্ছা, সো এখন দেখো ভাইয়া যে আহ, তোমাকে এখন যদি বলে কোনো জমি ক্ষেত্রফল বা আকৃতি কেমন হবে, তার মানে আমরা কিভাবে সেটা বের করবো ভাইয়া, সেটা অবশ্যই তার আমরা ক্ষেত্রফল ইউজ করে আমরা এটা বের করবো। ঠিক আছে। তার আকৃতি কেমন হবে সেটা অবশ্যই ক্ষেত্রফল বের করতে হবে, তাই না। সো এখন দেখো এখানে এরা কি বলতে চাচ্ছে এখন, ট্রাপিজিয়াম, রম্বস, ত্রিভুজ কিংবা বৃত্তাকার জমি আমরা খুব সহজেই পরিমাপ করতে পারি, তা না, অবশ্যই পরিমাপ করতে পারি। কীভাবে, তার ক্ষেত্রফলটা ব্যবহার করে। ঠিক আছে, ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে। এই পরিমাপের ক্ষেত্রে কখনো গ্রিড ব্যবহার করি, আবার কখনো সূত্র ব্যবহার করি। গ্রিড বলতেও যে আমরা গ্রাফ পেপারে যেটা বিন্দু বসে না, ওটাকে বলবো আমরা কি, গ্রিড ব্যবহার করি। সো কিন্তু ছবিতে যে আকৃতিগুলো দেখতে পেলাম, এমন আকৃতির পরিমাপের ক্ষেত্রে আমরা কি করব, মানে কিছু কিছু আকৃতি আসবে সেটা নিয়মিত আকৃতি, আর যেটা কিছু কিছু আকৃতি আসবে সেটা কিভাবে, অনিয়মিত আকৃতি। ঠিক আছে, নিয়মিত আকৃতি বলতে বোঝাচ্ছে যেগুলো আমরা সরাসরি সূত্র ব্যবহার করতে পারি, আর কিছু কিছু আকৃতি আছে সেগুলো আমরা সরাসরি সূত্র ব্যবহার করতে পারবো, সে তার ক্ষেত্রে একটু জটিলতা আছে কিন্তু। ঠিক আছে। আচ্ছা, সো এখন দেখো ভাইয়া, এমন আকৃতি পরিমাপের ক্ষেত্রে আমরা কি করব, এই অভিজ্ঞতা আলোচনায় এবং বিভিন্ন কাজে অংশগ্রহণের মাধ্যমে তোমরা এই আকৃতিগুলোকে খুব সহজে চিহ্নিত করে পরিমাপ করার বিভিন্ন পদ্ধতি শিখবে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমার বিদ্যালয়ের জমি দেখতে কেমন, তোমার একটি কাজ দিতে চাই। কাজটি হলো কি, তোমাদের বিদ্যালয়ের জমিটি আকৃতি সম্পর্কে ধারণা লাভ করবে এবং জমিটি মেপে দেখবে। বিদ্যালয়ের চারপাশে ভালো মতো পর্যবেক্ষণ করো। এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে জমিটির একটি নকশা তৈরি করো। ঠিক আছে, মনে করো যে তুমি একটা, তোমাকে বললো যে যে তোমার যে কাজটি বললো এখান থেকে হলো কি, তোমার বিদ্যালয়ে কি কি আছে। ঠিক আছে, ওইগুলো একটা নকশার মাধ্যমে সব কিছু তুলে ধরতে বলছে। ধরো তোমার বিদ্যালয়টি এরকম একটা আয়তাকার আকার আছে। ঠিক আছে, তোমার বিদ্যালয়টি কি ভাই, আয়তাকার। সো আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি জানি ভাইয়া, দৈর্ঘ্য গুণন, দৈর্ঘ্য গুণন কি জানি ভাইয়া, প্রস্থ কিন্তু। ঠিক আছে,
আচ্ছা, এটা কি তোমার বিদ্যালয়ের একটি নকশা? মনে করো যে এখানে তোমার এখানে শিক্ষা ভবন 1 আছে। এতটুকু জায়গায় তোমার কি আছে ভাই? শিক্ষা ভবন 1। শিক্ষা ভবন কি ভাই? 1। ঠিক আছে? আচ্ছা, এখানে মনে করো শিক্ষা ভবন 1 এ মনে করো ছোট বাচ্চাদের নার্সারি, কেজি 1, 2, 3, 4, 5 পর্যন্ত ক্লাস হয়। ঠিক আছে? এটা আমার স্কুলের যে নকশাটা ছিল, মানে ওটাই আমি একটু কল্পনায় করতেছি। আমি পড়ালেখা করছি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। ঠিক আছে? আচ্ছা যাই হোক। পরে আমি কি করছি ভাইয়া? আচ্ছা যাই হোক, পরে হলে এখানে আছে মনে করো শিক্ষা ভবন 2। এখানে তোমার মনে করো যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস হয়। ঠিক আছে? দেন এটা হলো পুরোটা একটা কি ভাই? খেলার মাঠ। এটা কি একটা খেলার মাঠ। এটা হলো আয়তাকার, দেন এটাও আয়তাকার এবং খেলার মাঠটাও কি ভাই? আয়তাকার। এর মাঝে তোমার মনে করো যে রাস্তা আছে। এখানে কি আছে ভাই? রাস্তা আছে। এগুলো কি ভাই? রাস্তা। এই যে এগুলো রাস্তা। ঠিক আছে? আচ্ছা। সো বাইরে কি কি আছে ভাইয়া? মনে করো যে বাইরে এটার ভিতরে মনে করো যে একটা ক্যান্টিন আছে। এই যে এরকম একটা ক্যান্টিন আছে। ঠিক আছে? আরো অনেক কিছু আছে। ঠিক আছে? তুমি তোমাদের বিদ্যালয়ের সম্পর্কে যতটুকু ধারণা আছে বা যতটুকু জানো বা যতটুকু দেখছো ওটার উপর বেস করে তোমরা সবকিছু লিখবে। হ্যাঁ? আচ্ছা দাও। এখন আহ, আচ্ছা, তোমার বিদ্যালয়ে জমির নকশা তৈরি করেছো। আকৃতিগুলো সঠিকভাবে শনাক্ত করা জমি পরিমাপ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। এখন এসো বিভিন্ন আকৃতি শনাক্ত করার একটি কাজ করি। ধরো এটা মনে করো আয়তাকার, সেটা ক্ষেত্রফল কি হবে ভাইয়া? ক্ষেত্রফল বা এরিয়া দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, যদি মনে করো যে এটা ধরো আমি ক্যান্টিনটাই যে ক্যান্টিনটা ধরলাম, এটা বড়টা, সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে কি ভাইয়া? বাহুর উপর স্কোয়ার। ঠিক আছে? বাহুর উপর স্কোয়ার। বড়কার ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা কি জানি ভাইয়া? বাহুর উপর স্কোয়ার। সো এটা একটা কিভাবে ধরলাম? আয়তক্ষেত্র। আমার তারপর খেলার মাঠটা কি ধরলাম ভাইয়া? একটা আয়তক্ষেত্র। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা একক কাজ রয়েছে। দেখো, প্রদত্ত বক্সে বিভিন্ন আকৃতি দেওয়া আছে। প্রদত্ত আকৃতিগুলো প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ পরিমাপ করে তাদের মধ্যে কী ধরনের মিল রয়েছে সমজাতীয় বা একই বৈশিষ্ট্যযুক্ত আকৃতিগুলোকে শনাক্ত কর। ঠিক আছে? আচ্ছা, এখন কি দেওয়া আছে সেটা আমরা এখন দেখবো। ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে বিভিন্ন আকৃতির কিছু চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রগুলো মূলত কি আসলে দেখো। আচ্ছা, এখানে তো ফার্স্টে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এটা আসলে কি একটা ভাই? সমান। দেখো এই বাহু, এই বাহু, এই বাহু, তাহলে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু এবং পাঁচটা বাহু, তাই না? সেখানে কি ভাই? পাঁচটা বাহু, পাঁচটি বাহু সমান। পাঁচটি বাহু সমান এবং পাঁচটি কোণও কিন্তু এতে কি হবে ভাইয়া? সমান হবে। সো এটাকে আমরা কি বলবো ভাইয়া? সুষম ষড়ভুজ। ঠিক আছে? সরি, পঞ্চভুজ বলবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এক নম্বর চিত্র আমরা কি দেখলাম ভাইয়া? পাঁচটি বাহু ও পাঁচটি কোণই সমান। পাঁচটি কোণ সমান। ঠিক আছে? সেটাকে আমরা কি বলবো ভাইয়া? পাঁচটি কিন্তু এর জন্য কি ভাই? পঞ্চভুজ। আর সমানের জন্য সুষম। সুষম কি ভাইয়া? পঞ্চভুজ। ঠিক আছে? পঞ্চভুজ। আচ্ছা যাই হোক। আচ্ছা, এরপরে কি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা তিনটে বাহু, এর একটা বাহু, এ একটা বাহু। ঠিক আছে? আর এখানে একটা বাহু। দেখে তো মনে হচ্ছে তিনটা বাহুই সমান, তাই না? তিনটি বাহুই যখন সমান হবে এবং এদের কোনো সমান কিন্তু, তখন এটাকে বলবো কি আমি? সমবাহু ত্রিভুজ। ঠিক আছে ভাই? দুই নম্বরটা কি? তিনটি বাহু ও তিনটি কোণ সমান, তাই সমবাহু ত্রিভুজ। ঠিক আছে? সমবাহু ত্রিভুজ। ঠিক আছে ভাইয়া? ওকে। এর পরবর্তীতে কি বলছে ভাইয়া? তো এখানে বাহু কয়টা আছে?
এ একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু, তাহলে কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে, আর একে পাঁচটা বাহু। তাহলে এখানে কি বোঝাচ্ছে ভাইয়া? এটা পাঁচটি বাহু, কিন্তু মানে দেখে মনে হচ্ছে অসমান, কিন্তু এ বাহু কিন্তু সমান না, দেন এ বাহু সমান না, এ বাহু সমান নয় কিন্তু। তার মানে এটাকে কি বলবো ভাইয়া? শুধু আমরা কি বলবো? পঞ্চভুজ বলবো। 3 নম্বর কি ভাইয়া? বাহুগুলো অসমান। বাহু ও কোণগুলো অসমান, তাই পঞ্চভুজ। কেন ভাইয়া পঞ্চভুজ? 5টা বাহু আছে এই জন্য পঞ্চভুজ, ঠিক আছে। 6টা বাহু থাকলে ষষ্ঠভুজ। আচ্ছা, এই চিত্রটা কি চিনতে পারতেছো ভাইয়া? এটা কিন্তু আয়তক্ষেত্র কিন্তু, ঠিক আছে। এটা কি ভাইয়া? আয়তক্ষেত্র। 1 নম্বরটা কি ভাইয়া? আয়তক্ষেত্র। বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। বিপরীত বাহুগুলো বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। সো এই বাহু এ বাহু সমান, দেন এ বাহু সমান, ঠিক আছে। এবং এদের কোণগুলো কি হয় ভাইয়া? সমকোণ হবে, ঠিক আছে। আচ্ছা, উমর নাম্বার কি দেখতে পাচ্ছি ভাইয়া? দেখো, এখানে একটা আয়তক্ষেত্র আছে, দেন এখানে আরেকটা আয়তক্ষেত্র আছে, তাই না? দুইটি আয়তক্ষেত্র আছে। দেখি এখানে বাহু কয়টা আছে? এ একটা বাহু, এ একটা বাহু, কয়টা হলো ভাইয়া? দুইটা। দেন এই যে একটা বাহু, কয়টা হলো ভাই? তিনটা। দেন চারটা, ঠিক আছে। এটা পাঁচটা, এরকম ছয়টা, ঠিক আছে। এখানে দুইটি আয়তক্ষেত্র আছে, এটাকে আমরা কি বলবো ভাইয়া? ষষ্ঠভুজ, ঠিক আছে। দুইটি আয়ত এবং বাহু ছয়টি, এবং বাহু ছয়টি, তাই এটাকে আমরা কি বলবো ভাইয়া? ষষ্ঠভুজ, ঠিক আছে। কি বলবো ভাইয়া? আমরা ষষ্ঠভুজ। ষষ্ঠভুজ, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এরপর কি আছে দেখো তো। আম, এ একটা বাহু, দেন এখানে একটা বাহু, দুইটা, তাই না? তিনটা, চারটা, পাঁচটা এবং ছয়টা, তাই না? তাহলে এখানে 6টি বাহু আছে, 6টা বাহু কিন্তু কি ভাইয়া? সমান এবং কোণ সমান। এটাকে কি বলবো আমরা? সুষম ষড়ভুজ। 6 নাম্বার কি হবে বলতো? 6টি বাহু এবং 6টি কোণ সমান। 6টি কোণ সমান, তাই সুষম ষড়ভুজ। তাই সুষম ষড়ভুজ, ঠিক আছে ভাইয়া। ওকে। আচ্ছা, এর পরবর্তী 6 নাম্বার কি বলছে ভাইয়া? দেখো, আগে দিয়ে বাহু কয়টা আছে আমরা? এ একটা বাহু, এ একটা বাহু, দুইটা, এ একটা, তিনটা, দেন একে চারটা, হ্যাঁ, এই যে পাঁচটা, একে ছয়টা। তার মানে কি ভাই? এখানে 6টি বাহু আছে এবং বাহুগুলো কি ভাইয়া? অসমান কিন্তু, এবং কোণগুলো অসমান, ঠিক আছে। অসমান এবং কোণ অসমান। শুধু বলবো কি আমরা? ষষ্ঠভুজ বলবো, ঠিক আছে। ষষ্ঠভুজ। ষষ্ঠভুজ কেন? 6টা বাহু যে, এই জন্য আমরা ষষ্ঠভুজ বলবো, ঠিক আছে। আচ্ছা, 7 নাম্বারটা কি বলছে দেখো। এটা অবশ্যই একটা বর্গক্ষেত্র। এ একটা বাহু, এ একটা বাহু, চারটে, এবং 4টি বাহুই সমান। 4টি বাহুই সমান, এই জন্য এটা কি বলবো?
বর্গক্ষেত্র। যে চতুর্ভুজের 4টি বাহুই সমান সেটাকে আমরা কি বলবো ভাইয়া? বর্গক্ষেত্র বলবো। তাকে বর্গ বলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যে আকৃতিগুলোকে সমজাতীয় হিসেবে চিহ্নিত করলে তার কারণগুলো লেখো। আচ্ছা, কারণগুলো লেখো, ঠিক আছে? আচ্ছা, ক নাম্বার এবং গ নাম্বার, ঠিক আছে? এই দুটো হলো বাহুভেদে পঞ্চভুজ। এই দুটো কি ভাইয়া? বাহুভেদে পঞ্চভুজ। কি বাহুভেদে পঞ্চভুজ? এটা হলো পঞ্চভুজ। আমি আর লিখতেছি না, এটা বাহুভেদে এই দুটা কি হয় ভাইয়া? বাহুভেদে পঞ্চভুজ, ঠিক আছে? আচ্ছা, খ নাম্বারটা কি ভাই? এটা হলো কি ভাই? একটা সমবাহু ত্রিভুজ। এটা কি ভাই? ত্রিভুজ। এটা কি ভাই? একটা ত্রিভুজ কিন্তু, ঠিক আছে? আচ্ছা, ঘ নাম্বারটা কি ভাই? একটা আয়ত। এবং নাম্বার কি ভাই? একটা আয়ত, তাই না? যাই হোক, একটু তো মিল তো পাওয়া যাচ্ছে। আচ্ছা, চ নাম্বারটা কি হবে ভাইয়া? এটা বাহুবেদে চ নাম্বার, আর তোমার হলো ছ নাম্বার, ঠিক আছে? চ এবং ছ এটা বাহুবেদে, এটা কি ভাই? ষড়ভুজ। তার মানে কি এদের ছয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এটা বাহু ছয়, এটা বাহু ছয়। তাহলে এটা কি বলবো আমরা? বাহুবেদে ষড়ভুজ। বাহুবেদে ষড়ভুজ, ঠিক আছে? আচ্ছা, এটা একটা বর্গ। আচ্ছা, এখন দেখো ভাইয়া, যে আকৃতিগুলোর মানে একক কাজটির ক্ষেত্রে যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সমান, সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো কি? নিয়মিত। সেগুলোকে বলবো কি আমরা? নিয়মিত। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা নিয়মিত কাকে কাকে বলবো? দেখো আচ্ছা, দেখো যে এখন দেখো যে আকৃতি, যখন কোনো আকৃতি বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সমান হয়, আমরা তাকে তখন কি বলতেছি ভাইয়া? নিয়মিত আকৃতি হিসেবে চিহ্নিত করি। আবার যখন কোনো আকৃতি বাহু এবং কোণগুলো ক্ষেত্রে যে কোনো একটি অসমান থাকে, সেই আকৃতিকে আমরা কি বলতেছি ভাইয়া? অনিয়মিত আকৃতি, তাই না? আচ্ছা, তাহলে দেখো ভাইয়া, যে আকৃতিগুলো বাহুগুলো কোণগুলো পরস্পর সমান সেগুলো আমরা কি বলতেছি ভাইয়া? নিয়মিত আকৃতি। আর যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সমান নয় সেগুলো হলো কি ভাইয়া? অনিয়মিত আকৃতি, তাই না? তাহলে নিয়মিত আকৃতি কি কি হচ্ছে ভাইয়া? দেখো, ক নাম্বার কি ভাইয়া? 5টি বাহু এবং 5টি কোণই কি ভাইয়া? সমান। সেটাকে আমরা কি বলতেছি ভাইয়া? সেটা কি বলছি? সুষম পঞ্চভুজ। তারপর খ নাম্বারটা কি ভাইয়া? খ নাম্বারটা হলো কি যারা কিন্তু 3টে বাহুই কিন্তু সমান কিন্তু, ঠিক আছে? এবং কোণগুলো কি হবে তাহলে? সমান হবে কিন্তু। তারপর চ নাম্বারটা দেখো ভাইয়া, চ নাম্বারটাও কিন্তু কি হচ্ছে? যার কিন্তু দেখো, চ নাম্বারটা আমরা কি বলছিলাম? 6টি বাহু সমান এবং 6টি কোণ সমান, এবং তাই এটাকে বলছিলাম কি? সুষম ষড়ভুজ। আর 5 নাম্বারটি কি ছিল ভাইয়া? দেখো, এটা কি অবশ্যই একটা কিন্তু বর্গ কিন্তু, ঠিক আছে? সে যে ক্ষেত্রে তার বিপরীত বাহুগুলো সমান কিন্তু, সবগুলো বাহুই কি হবে ভাইয়া? সমান এবং সমান্তরাল। আচ্ছা, তার মানে কি? এই যে এটা একটা নিয়মিত, দেন এটা নিয়মিত, তারপর এটা অনিয়মিত। কেন অনিয়মিত ভাইয়া? তার দেখো বাহুগুলো কিন্তু সমান নয়, এর জন্য কি বলতেছে? এটা এর জন্য অনিয়মিত। দেন এটাও কি? অনিয়মিত। দেন এটা অনিয়মিত কিন্তু, ঠিক আছে? আর এটা নিয়মিত। কেন নিয়মিত ভাইয়া? চ নাম্বার যার 6টি বাহু সমান কিন্তু তার কোণগুলো কি? সমান। এই জন্য এটাকে সুষম ষড়ভুজ বলবো আমরা, ঠিক আছে? আচ্ছা, আশা করি ভাইয়া 96 পৃষ্ঠা পর্যন্ত হয়ে গেল। দেন তোমরা নেক্সটের ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।